আমার পরের বক্তা সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। নমস্কার। অনুপ্রবেশকারী আছে নেই ব্যাপারটা অনেকটা ভৌতিক অস্তিত্বের মতো এখানকার আলোচকদের কথা অনুসারে, কিন্তু আমি ডাক্তার কুণাল সরকারের বক্তব্যকে অনুসরণ করে বলতে চাইছি যে ডেমোগ্রাফিক চেঞ্জ সেটাকে অস্বীকার করা যাবে কি করে। আমরা আমাদের পরিপার্শ্ব দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি, আমরা বুঝতে পারছি যে আমাদের চারপাশে এই পশ্চিম বাংলায় সকলেই এই ভূমির সন্তান নন, তাদের সংস্কৃতিতে এবং আরও অন্যান্য পদ্ধতিতে। এছাড়াও নানান রকমভাবে বহু অপরাধপ্রবণ মানুষ বারবার ধরা পড়ছেন যারা বাংলাদেশ থেকে এসেছেন। কথা হচ্ছে যে অনুপ্রবেশকারী কেউ তাকে প্রথমত বিএসএফ একেবারে নির্জলাভাবে সম্পূর্ণ সঠিকভাবে কাজ করে, একটুও তারা দুর্নীতিপরায়ণ নয়, একথা ভাবার কোনো কারণ নেই। কারণ ভারতবর্ষের একেবারে মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মী, নেতা এবং সাধারণ মানুষের বিরাট একটা অংশ দুর্নীতিগ্রস্ত। সুতরাং বিএসএফের ফাঁক গলে অনুপ্রবেশ ঘটতে পারে না, এটা বিএসএফ কর্তা প্রেস ডেকে ঘোষণা করলেও আমার মনে হয় সেটা সম্পূর্ণ বিশ্বাস করাটা প্রচণ্ডভাবে বোকামি। দ্বিতীয়ত হচ্ছে যে অনুপ্রবেশ করে, একটু আগেই সুমন বলছিলেন যে এই যে জ্যোতি বসু বলেছিলেন যে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, এই সারা ভারতবর্ষে ছড়িয়ে যাওয়াটা আজকের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কতটা সাংঘাতিক একটা বিপরীত এবং ক্ষতিকারক জায়গায় নিয়ে গিয়েছে আজকের এই পরিযায়ী শ্রমিকদের প্রতি যে দেখা যাচ্ছে পীড়ন বা অন্যায়ভাবে তাদেরকে ধরা, তাদেরকে অত্যাচার করা, যা শোনা যাচ্ছে যে বাংলায় কথা বললেই নাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে ঘাড় ধরে নিয়ে চলে যাচ্ছে, 1.5 বছরের বাচ্চাকেও নাকি সেখানে ছাড় দেওয়া হচ্ছে না, এবং নানান রকমের সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিও প্রচারিত হচ্ছে। এগুলো সত্যতা কেউ যাচাই করছে না, এবং শুধুমাত্র বাংলায় কথা বললে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এটা চূড়ান্ত অসাংবিধানিক একটি কর্ম। তার কারণ বাংলা আমাদের রাষ্ট্র স্বীকৃত ভাষা, সেই ভাষায় যে কেউ ভারতের যে কোনো প্রান্তে কথা বলতে পারে, পুলিশের কোনো এখতিয়ার নেই যে বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে ধরে জেলে পুরে দেওয়ার। এবং যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, আমি জানি না, হয়তো নিশ্চয়ই ঘটেছে, যখন আপনারা এতজন বলছেন যে হ্যাঁ ঘটেছে, তো ঘটেছে, তাহলে কেন রাজ্য সরকার বীরভূমে ভাষা আন্দোলন করে এই পরিযায়ী শ্রমিকদের যারা ধরা পড়ছেন শুধু বাংলা ভাষা বলছেন বলে তাদের কি উপকার হবে? তারা কি এখানে কলকাতার রাস্তায় কিংবা বীরভূমের রাস্তায় রবীন্দ্রনাথের ছবি নিয়ে বাংলা ভাষা বাঁচাও বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে বিশ্বাস করা হবে? আজকে বাংলার যে পরিপার্শ্ব, অর্থাৎ বাংলার একটা বিরাট অংশ, এবং বাংলা শুধু নয়, উত্তর পূর্ব ভারতের একটা বিরাট অংশ হচ্ছে আমাদের সংলগ্ন প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, তাদের সঙ্গে সংযুক্ত সীমান্ত আছে, আমাদের একটা বিরাট সীমান্ত আছে, এবং এই সীমান্ত পেরিয়ে বাংলার মাধ্যমে সবচেয়ে বেশি অনুপ্রবেশ করা সহজ। এবং দেখুন অনুপ্রবেশ কারা বেশি করছে? যে দেশ ভারতের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে সেই দেশের লোক। আমাদের সঙ্গে চীনেরও সীমান্ত আছে, চীন থেকে তো কই দলে দলে লোক ভারতবর্ষে আসছে না থাকতে, অনুপ্রবেশ করছে না, কারণ চীন এমন একটা দেশ তারা নিজেদের স্বয়ং সম্পূর্ণ করে তুলেছে। তাহলে যারা এদেশে অনুপ্রবেশ করছে তারা, তাদের প্রাথমিক পরিচয়টা হচ্ছে, মনে রাখুন, তারা হচ্ছেন অপরাধী, তারা অন্যায় করছেন, তারা নিজের দেশকে ভালো না বেসে, নিজের দেশের দুর্বলতাকে কাঁধে না তুলে তারা অন্যের দেশে অন্যায়ভাবে প্রবেশ করছেন এবং আমার আপনার রুটি রুজি অক্সিজেনে ভাগ বসাচ্ছেন অন্যায়ভাবে। শুধু তাই নয়, তারা দেশের নিরাপত্তায় আঘাত আনছেন।
একটু আগে সুমনও সে কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে, এই অনুপ্রবেশকারীদের মধ্যে অপরাধী, এরা তো অনুপ্রবেশকারী মানেই অপরাধী, তার সঙ্গে তারা হয়তো দেশে কোনো অপরাধ করে এসেছেন, তারা হয়তো প্রচণ্ড জঙ্গি মনোভাবাপন্ন মৌলবাদী, যারা এসে আমাদের সামাজিক যে ভারসাম্য সেটাকে নষ্ট করছেন। এদেরকে আমরা আমাদেরই প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র ক্ষমতা বলে, শুধুমাত্র ভোটের অনেক বেশি ভোট পাবেন এই লোভে, এবং যারা ধরুন একেবারে পঞ্চায়েত স্তর থেকে যদি ধরি, যে এখানে বসবাস করছেন, যে একটা সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেটটাও অনায়াসে পাওয়া যায় পয়সা দিলে, এবং অনায়াসে একজন অনুপ্রবেশকারী কিছু টাকা দিয়ে ওই সার্টিফিকেট জোগাড় করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা আমাদের লাগে আইডেন্টিটির জন্য, সমস্তটা তারা পেয়ে যেতে পারেন, এবং অরিজিনাল। সবসময় তাদের ডুপ্লিকেট নেওয়ার দরকার হয় না, তাদের জাল নেওয়ার দরকার হয় না। তাহলে শস্যের মধ্যেই তো ভূতটা লুকিয়ে রয়েছে। দুর্নীতি একেবারে গোড়ায়, দুর্নীতি একেবারে মগডালে। তো গোড়া থেকে মগডাল পর্যন্ত আপাদ মস্তক যেখানে দুর্নীতিতে ভরা, সেখানে আমরা কিভাবে বুক ঠুকে বলবো যে না, অনুপ্রবেশ ঘটছে না? না, আমাদের চারপাশে যারা আছেন সবাই এই ভূমির সন্তান, তারা প্রত্যেকেই এদেশে জন্মেছেন এবং এদেশেই লালিত পালিত হয়ে আসছেন কয়েক প্রজন্ম ধরে। না, ভুল। বহু বহু জবরদখলকারী, বহু বহু ভুয়ো পরিচয়পত্রধারী আমাদের মধ্যে রয়েছেন, এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া মানে আপনি দেশের প্রতি অন্যায় করছেন, দেশবাসীর প্রতি অন্যায় করছেন, রাজ্যের প্রতি, রাজ্যবাসীর প্রতি অন্যায় করছেন। এবং এটার সঙ্গে আরও যেটা অবিচ্ছেদ্যভাবে জড়িত, যে আজকে কেন বাঙালিকে বাইরের রাজ্যে, বাঙালি শ্রমিকদের বাইরের রাজ্যে বিশ্বাস করা হচ্ছে না, কেন তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে? বাংলা থেকে শ্রমিকরা তো আজকেই প্রথম যাচ্ছেন এমনটা নয়, বহু বছর ধরেই যাচ্ছেন। সিপিএমের আমল থেকে বেকার সমস্যা চূড়ান্ত, তখন থেকেই তারা বাইরে যাচ্ছেন। আমরা জানি যে ব্রেন ড্রেন হয়েছে, এখন লেবার ড্রেনও তখন থেকেই চলছে। তো তখন তো এই প্রশ্ন আসেনি, আজকে কেন এসছে? ভেবে দেখুন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম একেবারে খোলাখুলিভাবে যেটা করেছিল সেটা হচ্ছে মুসলিম তোষণ, মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, যেটা অত্যন্ত অন্যায় এবং সংবিধান বিরোধী কাজ। কারণ ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ, এবং এই দেশে যারা সংখ্যালঘু তারা সুরক্ষিত এবং তাদের সংবিধান রক্ষা কবচ দিয়েছে। যেখানে যেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে বারবার। এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে যে মুসলিম তোষণকে একেবারে সাংঘাতিকভাবে আঁকড়ে ধরল, শুধুমাত্র মুসলিম ভোটকে কুক্ষিগত করবার জন্য, এবং দেখাতে চাইল যে তারা মুসলিমদের কত ভালো চায়, সেটা যে সম্পূর্ণ একটা ভুল প্রতিশ্রুতি, এবং আমি বলবো সেটা প্রতারণা। তার ফল আজকে পাচ্ছেন এই পরিযায়ী শ্রমিকরা, যদি তারা বাংলা ভাষার জন্য এইভাবে নির্যাতিত হয়ে থাকেন। এবং এর ফলে, এই মেরুকরণের ফলে আজকে এই বিগত অনেকগুলো ঘটনা আমাদের ভারতবর্ষের ইতিহাসে হয়েছে। বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, ইন্দিরা গান্ধী হত্যার, এবং আরও বহু ঘটনা যেগুলির মধ্যে দিয়ে নানান রকম জাতি দাঙ্গা, রক্তে ভেসে যেতে পারত বাংলা, কিন্তু তাকে আটকানো হয়েছে, তাকে সেই ভারসাম্য রক্ষা করা করেছে সিপিএম গভর্নমেন্ট। এবং সেই সময় কোনো রকম জাতি দাঙ্গা, ধর্মবিরোধী কাজকর্ম করা হয়নি, শক্ত হাতে তা দমন করা হয়েছিল বা নিয়ন্ত্রণ করা হয়েছিল। আজকে মেরুকরণের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে হিন্দু মুসলিম আমাদের মধ্যে যে একটা খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেখানে ভাঙন ধরেছে। আমরা পরস্পরকে আর বিশ্বাস করতে পারছি না, ভেবে দেখুন। এবং এটা সাংঘাতিক একটা বিষপূর্ণ পরিস্থিতি, যার ফলাফল আমরা মুর্শিদাবাদে দেখেছি। আজকে কেন এত বছর বাদে, আজকে ক্ষমতায় আসার এত বছর পরে কেন আমাদের তৃণমূল নেত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বলতে হয় আমিও ব্রাহ্মণের মেয়ে,
আপনি ব্রাহ্মণের মেয়ে, তো তাতে সমাজের কি উপকার, কি লাভ, কার লাভ? কেন এবার গোটা ব্যাপারটা হয়ে যাচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার একটা রাস্তা, যেখানে মুসলিম তোষণের পর কোথাও গিয়ে মনে হচ্ছে যে আরে এই মেরুকরণের ফলে তো হিন্দুরা আমাদের হাতছাড়া হয়েও যেতে পারে। বিজেপি বলে একটা দল ভীষণ রকম হিন্দু হিন্দু করছে, তো তাদেরকে হাতে নিতে গেলে তখন তাহলে ব্রাহ্মণত্ব থেকে শুরু করে, জগন্নাথ থেকে শুরু করে, নারায়ণ শিব থেকে শুরু করে সমস্ত কিছুই হাতে নেওয়া দরকার। এটা প্রতারণা ছাড়া কি আপনারা বলবেন, কি বলবেন? আজকে দেখুন যে সমস্ত বাইরে যাওয়া শ্রমিক আজকে বিপন্ন, আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন, আচ্ছা ওদের যদি কোথাও যাবার না থাকে ওদেরকে ফিরিয়ে নিয়ে এসো বাংলায়, আমরা ওদের থাকার জায়গা দেব, আমাদের কর্মশ্রী প্রকল্পে ওদেরকে আমরা কাজ দেব, আমরা ওদের স্বাস্থ্যসাথী দেব। অর্থাৎ তাদের সুরক্ষা বলয়ে তিনি ঢেকে দেবেন বা তার গভর্নমেন্ট ঢেকে দেবেন। এটাও একটা মিথ্যে প্রতিশ্রুতি। তার কারণ আজকে যদি তার কর্মশ্রী প্রকল্প এতই সফল, তাহলে কেন উত্তরবঙ্গ থেকে একটা 11 বছরের ছেলেকে কলকাতায় কাজ করতে আসতে হয় এবং তাকে চাবুক পেটা হতে হয়? আজকে যদি তার কর্মশ্রী প্রকল্প এতই সফল, তাহলে কেন উত্তরবঙ্গে নারী পাচার চক্র চলছে এই রকম রমরম করে? চা বাগানগুলো বন্ধ, চা বাগানের নারী শ্রমিকরা বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছেন, তাদের কাজের লোভ দেখিয়ে টোপ দিয়ে নিয়ে কোথায় তাদের কোন ব্যবসায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কেউ তার খবর রাখে? তার কর্মশ্রী প্রকল্প এতই সফল, তাহলে যে শ্রমিকদের, যে পরিযায়ী শ্রমিকদের এই লোভ দেখানো হচ্ছে, এই টোপ দেওয়া হচ্ছে, এবং ঠিক বিধানসভা ভোটের আগে আগে দেওয়া টোপ, তারাও কিন্তু প্রতারিত হবেন। কারণ আমরা জেনে গেছি, আমরা বুঝে গেছি যে এই কর্মশ্রী প্রকল্প, এই বিভিন্ন শ্রী প্রকল্পের সম্পূর্ণ শ্রী নেই। এখানে অনেক কুশ্রিতা আছে, অনেক বিশ্রী আছে, যা আমাদের গিলতে হচ্ছে, আমাদের সহ্য করতে হচ্ছে। বাঙালির আত্মপরিচয়কে সংকটের জায়গায় নিয়ে গিয়েছে এই সরকার, এবং আজকে এই যে বাংলা ভাষাকে সামনে রেখে বাঙালি অস্মিতাকে নাকি তুলে ধরা হচ্ছে। আমার বিশ্বাস যে বিগত 50 বছরে বা তার চেয়েও বেশি, বিগত 75 বছর ধরেও যদি আমরা দেখি, বাংলাভাষী মানুষ তার ভাষার জন্য বারবার প্রমাণ দিয়েছে যে তারা তাদের ভাষাকে ভালোবাসে এবং ভাষার জন্য তারা প্রাণ দিতেও পিছপা হয় না। আজকে বাংলাদেশ তা প্রমাণ করেছে, অর্থাৎ আমাদের পূর্বতন পূর্ব পাকিস্তান তা প্রমাণ করেছে, শিলচর তা প্রমাণ করেছে। আমি জানি না, প্রয়োজন হলে পশ্চিমবঙ্গ হয়তো তা প্রমাণে এগিয়ে আসবে। কিন্তু এই একটা জিগির তুলে বাংলা ভাষা গেল গেল বলে, যেখানে আসল সত্যটা তা নয়, আসল সত্যটা হচ্ছে বাংলার সংস্কৃতি এবং আর্থিক ভিত্তি আপনারা ভেঙে দিয়েছেন। তার কোথাও কিছুমাত্র যে সংহতি ছিল তাকে নষ্ট করেছেন, যতটুকু অর্থনৈতিক সম্ভাবনা ছিল তাকে নিঃশেষিত করেছেন, এবং নিঃশেষিত করার ফলে আপনাদের সামনে একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জাত্যভিমানকে উস্কে দিয়ে ভোটে জেতা। সেটা বাঙালি যদি সমর্থন করবে বলে আমি অন্তত আশা করি না। আমার বিশ্বাস যে বাঙালিকে যেভাবে আপনারা টাকা দিয়ে, টাকা বিলিয়ে একেবারে গরিব মানুষ থেকে শুরু করে সব মেয়েদের থেকে শুরু করে বিভিন্নভাবে নানান রকম প্রকল্পে ক্লাবগুলোকে টাকা দিয়ে বাঙালিকে আপনারা কাঙালি করে দিয়েছেন। ছড়ার কথা বলছিল না সুমন, এই আমিও একটা ছড়া বললাম, বাঙালিকে কাঙালি করে দেওয়া। ধন্যবাদ। ধন্যবাদ তিলোত্তমা। নিঃসন্দেহে জিগির উস্কে দেওয়ার জবাব পরবর্তী তৃণমূলের বক্তা দেবেন, কিন্তু তিলোত্তমা একটা সংশয় প্রকাশ করলো যে সত্যি ভিন রাজ্যে এই বাঙালি শ্রমিক নিগ্রহের ঘটনা যদি ঘটে থাকে, খানিকক্ষণ আগেই দেবাংশু উল্লেখ করেছে, সেই জন্য আমার বলে নেওয়া প্রয়োজন যে তিলোত্তমা এর আগে আমারই অনুষ্ঠানে গত সপ্তাহে বলেছিল যে বাংলায় কথা বলার জন্য নিগ্রহের যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো উড়ো খবর,
আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলেছিলাম যে খবরগুলোর মধ্যে নিঃসন্দেহে দু একটা নির্জলা মিথ্যাচার, এখানে আমি তিলোত্তমার সঙ্গে একমত যে নির্জলা মিথ্যাচার, এরম কিছু ঘটেইনি, প্রমাণিত হয়ে গেছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে, সেই রকম বাঙালি নিগ্রহের বহু খবরই কিন্তু সঠিক এবং জেনুইন। কতগুলো উদাহরণ দেব। ধরুন 10ই জুন মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে 5 জন বাংলাভাষীকে আটক করলো এবং বিএসএফের মাধ্যমে তাদের শটান বাংলাদেশে ফিরিয়ে দিল। অত্যন্ত লজ্জাজনকভাবে তাদের মধ্যে থেকে 3 জনকে আবার বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে, কারণ তারা আমার আপনার মতোই বৈধ ভারতীয় নাগরিক। একজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা, একজন ওই মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা, আরেকজন বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা। একটা সভ্য গণতান্ত্রিক দেশে একজন নাগরিকের সঙ্গেও, আই রিপিট, একজন নাগরিকের সঙ্গেও এই ভয়ঙ্কর অন্যায় হবে কেন? আর শুধু তো মহারাষ্ট্র নয়, আসাম থেকেও যাদের ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে, পরে ভুল বুঝতে পেরে 4 জন ভারতীয় নাগরিককে ফিরিয়েও নেওয়া হয়েছে। এদের মধ্যেই একজন ছিলেন, আমি দেখছিলাম 51 বছরের খৈরুল ইসলাম, পেশায় সরকারি স্কুলের এই শিক্ষককে চোখ বেঁধে হাত বেঁধে একটা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভারত বাংলাদেশ সীমান্তে। তারপর এই মধ্যবয়সী শিক্ষককে আমরা এই তথাকথিত বড় বড় কথা যখন বলি না, মানুষ গড়ার কারিগর শিক্ষকরা, তো সেই মানুষ গড়ার কারিগরকে 2 দেশের মধ্যে থাকা নোম্যান্স ল্যান্ডে কার্যত ঠেলে পাঠিয়ে দেওয়া হয়। একটা গোটা দিন প্রচণ্ড রোদের মধ্যে ওই শিক্ষককে খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। পরে আসাম সরকার ভুল বুঝতে পেরে মামলা চলছে ইত্যাদি, তাকে ফিরিয়ে নেয়। এ কি কোনো সভ্য দেশে হতে পারে? আর দুর্ভাগ্য, একটা সংক্রামক ব্যাধির মতো এই বাঙালি নিগ্রহের এই অসুস্থ প্রবণতা, যারা বলছেন যে শুধু বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, না, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, উড়িষ্যা, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য যেরকম আছে, সম্পূর্ণ অবিজেপি শাসিত রাজ্য, যে ঘটনাচক্রে আবার যে রাজ্যগুলোর সরকার এবং শাসক দলের সঙ্গে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের খুব ভালো সম্পর্ক, সেই পাঞ্জাব আর তামিলনাড়ুতেও ছড়িয়ে পড়ছে। কোনো সন্দেহ নেই যে এই বিষয়ে আরও সরব প্রতিবাদ প্রয়োজন।